আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন বিষয়ক। আমাদের ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন, স্মৃতিফলক এবং মুক্তিযুদ্ধের জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক যত প্রতিষ্ঠান আছে সব ধ্বংস হয়ে গেছে। এবং আমাদের এই মেটিকুলাসলি উপদেষ্টা, ওনার একটা সুন্দর কথা ওনার মুখ দিয়ে বের হয়েছে এবং সেই কথাটা এখন ভাইরাল হয়ে গেছে। মেটিকুলাসলি, ওনার এই মেটিকুলাসলি ডিজাইনের সুবাদে এই সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আমার মনে হয় আর বাংলাদেশে কোনো কিছুই অবশিষ্ট নেই। আজ সকালে ঘুম থেকে উঠে একটা নিউজই পাইলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মুক্তিযুদ্ধের একমাত্র জাদুঘর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে, যেটাকে আগে বলা হতো রেসকোর্স ময়দান, যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, সেখানে পরিদর্শনে গেছেন এবং গিয়ে দেখে কিছুই অবশিষ্ট নেই, কোনো চিহ্ন নেই। সুধী দর্শক, এই হচ্ছে অবস্থা। এখন এরই মাঝে খুব দুঃখের একটা কথা শুনলাম এবং বিভিন্ন টিভি মিডিয়ায় দেখলাম, সম্ভবত রংপুর এলাকায় এক মুক্তিযোদ্ধাকে তাদের স্বামী স্ত্রী দুইজনকে কে বা কারা হত্যা করেছে। এখন মুক্তিযোদ্ধাদের তো আগে ধ্বংস করেছে মুক্তিযোদ্ধা সমস্ত স্মৃতিচিহ্ন, এখন মুক্তিযোদ্ধাদের হত্যা করছে। বাংলাদেশের কেউ নাই এটা বলবে, প্রতিবাদ করবে। কারণ আমাদের দেশের যে রাজনীতিবিদরা তারা চুপচাপ আছে। একমাত্র ফজলুর রহমান ছাড়া বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কিছুই বলছে না। ফজলুর রহমান বলে দল থেকে তিনি বহিষ্কার হয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি এবং একজন মুক্তিযোদ্ধা, তিনি কাউকেই পরোয়া করেন না। শুধু দর্শক, আমাদের দেশের যে রাজনীতিবিদরা তারা মিউ মিউ করছে, বিড়াল যেমন মিউ মিউ করে ওই রকম মিউ মিউ করছে, আর অজানা আতঙ্কে ভুগছে যে কখন আমাকে অ্যারেস্ট করে। যদি মুক্তিযোদ্ধার পক্ষে কোনো কিছু বলি তাহলে অ্যারেস্ট করতে পারে। মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের কোনো বিষয় যদি বলার প্রয়োজন হয় সেটা বাংলাদেশের ইউটিউবাররা বলছে। এই আমার মতন ব্যক্তিরা কয়েকজন আছে, হাতে গোনা কয়েকজন আছে, তারা মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলছেন। এছাড়া বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কোনো কিছুই বলছে না। এর মধ্যে আর একটা ঘটনা আমরা পেপারে দেখেছি, ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি। আমাদের পার্শ্ববর্তী ফরিদপুর রাজবাড়ির পাংশায়, ওখানে একটা মুক্তিযুদ্ধ কবরস্থান আছে, যেখানে মুক্তিযোদ্ধারা মারা গেলে এই কবরস্থানে সমাহিত করা হয়। সেই কবরস্থানে কে বা কারা আগুন ধরায় দিছে। তাহলে বোঝেন, এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাচ্ছে, মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে অপমানই করছে, মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে হাতে হ্যান্ডকাপ পরায়ে গ্রেপ্তার করছে।
এখন মুক্তিযোদ্ধারা মারা গেছে, সেই বিচারীদের কবরেও কোনো শান্তি নেই। কবরে গিয়েও তাদের অনেক সমস্যা, তারা কবরে গিয়ে শান্তি পাচ্ছে না, সেখানেও তাদেরকে আগুন দিয়ে পোড়ানো আছে। এর আগে লাশ পোড়াইছে আগুন দিয়ে, সরকার কোনো উচ্চবাচ্য করেনি। মানে এই সরকার তো অবুঝ সরকার, কিছু বোঝে না, কচি খোকা। সম্রাট আকবর 12 বছর বয়সে সিংহাসনে বসছিল, বসে তিনি মোটামুটি তার পারিষদ বর্গ দেশ চালাইছে। আমার মনে হয় সেই সম্রাট আকবরের মতন বর্তমান ইউনূস সাহেব ওরকম কচি খুকার মতন বসে রয়েছে, আর উনি সবসময় শিশু সুলভ কথাবার্তা বলেন আর চুপচাপ করে থাকে, কোনো কিছু বলে না। যে কিছু উনি কানে কম শোনে, বোঝেও কম, চোখেও মনে হয় দেখে কম। নতুবা এত বড় একটা ঘটনা সরকারের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই। তারপরে আমাদের দেশে সারা বাংলাদেশবাসী সবাই জানে, সবাই দেখেছে, এই বাংলাদেশে 30 লক্ষ শহীদের রক্তের উপরে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের উপরে এই দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। এই দেশে পাকিস্তান জিন্দাবাদ বলে, যে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি দীর্ঘ 9টা মাসে, সেই দেশে তারা পাকিস্তান জিন্দাবাদ বলে। কিন্তু সরকার তাদেরকে অ্যারেস্ট করেনি, সরকার কিছুই বলেনি, সরকার কোনো বিবৃতি দেয়নি, খোঁজারও চেষ্টা করেনি। আমাদের টিভি মিডিয়ায় দেখা যাচ্ছে যে প্রকাশ্য দিবালোকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক বক্তা, অনেক রাজনৈতিক ব্যক্তি, অনেক অরাজনৈতিক ব্যক্তি, আবার পাকিস্তানের রেখে যাওয়া কিছু বিদ আছে, তারা পাকিস্তানের নাম শুনলে বগলে তবলা বাজায় আর আনন্দ করে। তারা বলছে এই বিদায় দিবস কিছু না, তারা বিদায় দিবসকে ঘৃণা দিবস হিসেবে আখ্যায়িত করে। এটা কিছুই না। একজন আমাদের দেশের মাওলানা আছে, উনি ইব্রাহিম শেখ মনে হয়, সম্ভবত ইব্রাহিম নাম, কাজী ইব্রাহিম, উনি যেসব কথাবার্তা বলেছেন বিদায় দিবস এবং 71 সালের যুদ্ধ নিয়ে, উনার কোনো বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এটার প্রতিবাদ করেনি, কোনো কথা বলেনি। আমি এ পর্যন্ত দেখিনি কেউ কথা বলেছে, এ পর্যন্ত দেখিনি কেউ কথা বলেছে। বিএনপি তারা নিজেরা দাবি করে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু সেই বিএনপি একটা কথা বলেনি। অবশ্য মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছেন, উনি একটা কথা বলেছেন ফজলুর রহমানের মতন। ফজলুর রহমান বলে দল থেকে বহিষ্কার হয়েছেন। আমার মনে হয় উনি বলে আতঙ্কের ভিতর আছে কিনা আমি জানি না। তা মির্জা আব্বাস সাহেব বলেছেন যে এই 71-এর পরাজিত শক্তি, এই রাজাকারদের জন্য আওয়ামী লীগই যথেষ্ট ছিল, তাদের প্রয়োজন আওয়ামী লীগের, আওয়ামী লীগই ঠিক কাজ করেছে। এই আছে ব্যাপারে। এখন মির্জা আব্বাস সাহেবের রাইতে ঘুম হয় কিনা আমি বলতে পারি না, কারণ এই ভদ্রলোক এতদিন কোনো কথা বলেনি, এখন বলে আবার গোপনে মাপ টাপ চাইছে নাকি তারেক জিয়ার কাছে, কে জানে। আবার তারেক জিয়াও কিন্তু বিবৃতি দিছে পাকিস্তানের এই বিষয় সম্পর্কে, যে 71 সালে মানুষ এই এদেরকে মানে 71 সালে এরা কি করেছে এটা মানুষ দেখেছে, এই ধরনের কি একটা বক্তব্য দিছে। এটা আমার জানা নাই, আমি দেখে হয়তো পরে কোনো কন্টেন্টে আমি আপনাদের বলবো। তারেক জিয়া সাহেব নাকি একটা আমি শুনেছি বক্তব্য দিছে। এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টিভির টক শোতে আর একজন ব্যারিস্টার, উনি নিজেকে ব্যারিস্টার দাবি করে, আসলে ব্যারিস্টার কিনা আমি জানি না,
সবাই ব্যারিস্টার বলে, উনি ভদ্রলোক, আপাদমস্তক মনে হয়, উনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে। উনি কোন দৃষ্টিতে বিশ্বাসঘাতক করেছেন, ঘাতকতা করেছেন আমি জানি না, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করতে পারেন। জামাতের কথা মতন আওয়ামী লীগ চলেনি, বঙ্গবন্ধু চলেনি, এই কারণে তারা বিশ্বাসঘাতকতা এই জন্য বলিছে, তাদের যে পেয়ারা পাকিস্তান, তাদের যে পূর্বপুরুষের পাকিস্তান, তাদের মা বোনদের যাদের কাছে দিত, তাদেরকে 71 সালে এই দেশ থেকে তাড়াই দিছে। এই জন্য তারা হয়তো বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ছাড়া কি, বঙ্গবন্ধু কার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? এটা কোনো এসে আসে না। শুধু দর্শক, আমি আমার কন্টেন্ট শেষে আমি আপনাদের একটা কথা বলবো, এই বাংলাদেশের স্বাধীনতা এসেছে, বারবার এই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করেছেন। আমরা দেখেছি ইরশাদ সাহেবকে এই সেনাবাহিনী পর্দার আড়ালে হটায় দেশে একটা গণতান্ত্রিক অবস্থা এনেছিলেন। 75-এ পট পরিবর্তনের পরে এই দেশে অরাজকতা পরিস্থিতি হয়েছিল, সেটা উত্তরণ করেছেন সেনাবাহিনী। ইরশাদ সাহেবের হাত থেকে এই দেশকে রক্ষা করেছেন সেনাবাহিনী, এনে সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে দেশকে প্রতিষ্ঠিত করেছেন। তারপর গণতন্ত্র আবার মাঝখানে ভুলুণ্ঠিত হতে গেছিল 1/11, তখনই বাংলাদেশের সেনাবাহিনী এগিয়ে এসেছিল। আমার প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এত মুক্তিযুদ্ধ স্মৃতিফলক ভাঙ্গা, মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন মুছে দেওয়া, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকতা আখ্যায়িত করা, রাজনীতির তীর্থস্থান 32 নম্বর ভাঙ্গা, 32 নম্বর নিয়ে বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করা, মুক্তিযুদ্ধের সমস্ত বিষয় নিয়ে কটূক্তি করা, মুক্তিযুদ্ধের কত সংখ্যা নিহত হয়েছে, আহত হয়েছে, এইটা নিয়ে কটূক্তি করা, এটা কি বাংলাদেশ সেনাবাহিনী দেখছে না? বাংলাদেশ সেনাবাহিনী চুপচাপ করে রয়েছে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কি সে পর্দার আড়ালে শক্তিতে চলে? আমার বোধগম্য নাই। আমি আশা করি বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন সময় বাংলাদেশের দুর্দিনে, বাংলাদেশের বিপদগ্রস্ত যখন বাংলাদেশ হয়েছে, তখনই বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে। আমি আশা করব এবারও সেনাবাহিনী এগিয়ে আসবে এবং এটাকে বন্ধ করবে। কারণ সব কিছু সহ্য করা যায়, মুক্তিযুদ্ধেও বিষয়ে কোনো খারাপ উক্তি করলে, ঘটনা ঘটাইলে, কোনো খারাপ সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু সহ্য করার মতো না। শুধু দর্শক, আমি আজকে আমার কন্টেন্ট এখানেই শেষ করব। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।